আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুস্ট্রাভেলারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কিছুদিন আগে সপরিবারে ঘুরতে বেরিয়েছিলাম রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে। সারাদিন কাপ্তাই লেকের শান্তশীতল পানিতে সপরিবারের সবাই অসাধারণ কিছু সময় অতিবাহিত করেছিলাম। জেনেছিলাম কাপ্তাই লেকের সংক্ষিপ্ত কিছু ইতিহাস। নীল আকাশে সাদা মেঘের ভেলার সাথে সাথে কাপ্তাই লেকের সবুজাব পানিতেও আমরা প্রফুল্ল চিত্তে ভেসে বেরিয়েছিলাম। প্রকৃতির মাঝে নিজেদের সাথে নিজেরা প্রাণ খুলে দারুণ কিছু সময় কাটিয়েছিলাম কাপ্তাই হ্রদে। সেই সাথে আমাদের অভিজ্ঞতা হয়েছিল পাহাড়ি উপজাতিদের তৈরি রেস্টুরেন্টে দারুণ একটি লাঞ্চ করার। এরপর সুবলং ঝর্ণার শীতল পানিতে পরিবারের সবাই প্রাণ ভরে স্নান করে আবারও কাপ্তাই জেটি ঘাটে এসে স্থানীয় কাপ্তাই ধাবা নামক জনপ্রিয় হোটেলে রাতের খাবার উপভোগ করেছিলাম এবং সেই সাথে দেখেছিলাম পাহাড়ি বৃষ্টি কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে। সো এবার কক্সবাজারে আসার পরে লাকিলি আমরা পর্যটন দিবসের পর্যটন মেলা পেয়ে গিয়েছি। সো সুগন্ধা বিচের আমরা যেখানে মাছ টাছ খেতাম এগুলো এখন সব চলে এসেছে লাবণী পয়েন্টের এই দিকে। সো এখানে মেলা উপলক্ষে সকল কিছু রেঞ্জ সাইডটাতে চলে এসেছে। তো আমরা মেলার এই প্রান্তটা এদের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম। আহামরি তেমন কিছু না, সে হচ্ছে না মাছ, স্কুইড, চাকরা এগুলোই। আর ওই পাশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, এত বেশি ভিড় দেখে আমরা আর ওইদিকে যাইনি। কাপ্তাই থেকে কক্সবাজার পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আগে থেকেই বুক করে রাখা হোটেলে চেক ইন দিয়েই বেরিয়ে পড়ি ঘুরতে। স্বাভাবিকভাবে ক্ষুধা পেয়ে গিয়েছিল সবার, তাই সিফুড খেতে চলে আসি লাবণী পয়েন্টের এই দিকটায়। এখানেই মাছের বিভিন্ন দোকান ঘুরে সবার পছন্দ অনুযায়ী মাছ কিনে ফ্রাই করতে দিই। এরপর সবাই খাবারের জন্য অপেক্ষা করতে থাকি। এই অপেক্ষার সময়টুকু পার করা আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল, কারণ সবাই প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। তাই এই সময় কাটাতে নিজেরা খোঁজ গল্পে মেতে উঠি। নির্দিষ্ট সময় পর আমাদের অর্ডার করা খাবার চলেও আসে। আমরা মূলত একটা বড় লবস্টার, স্কুইড ফ্রাই, একটা বড় কোরাল ফিশ অর্ডার করেছিলাম, যা সবাই রসনা মিটিয়ে খেয়েছে। খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাই সৈকতে। এটাই রাত্রের সমুদ্র। রাত্রের সমুদ্রের আসলে পরিবেশটা একটু ভিন্ন রকম দিনের তুলনায়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 3টা। আমি এখনো সমুদ্রের ধারে আছি, বাকি সবাই হোটেল রুমে আছে। তো এই রাত 3টার সময় একা একা সমুদ্রের পাড়ে আসলে ফিলটা কেমন লাগে সেটা নেওয়ার চেষ্টা করছি। শুধু আমি একাই নয়, আমার মতো আরও অনেক পর্যটকও এখনও বসে আছেন। যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা আছে আমাদের এই দীর্ঘতম সি বিচে। পুরো সমুদ্রটা এত গর্জন করছে আজকে, যদিও আবহাওয়া সংবাদে যেটা দেখলাম নিম্নচাপ আছে বঙ্গোপসাগরের উপরে একটা হালকা। সো যে কারণে আজকে সমুদ্র একটু বেশি উত্তাল এবং বাতাসের শব্দ শুনে হয়তো বা কিছুটা বুঝতে পারছেন। রাত গড়িয়ে প্রায় ভোর হতে চলল। এই তুলনামূলক নির্জন সমুদ্র সৈকতে সমুদ্রের বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব তুচ্ছ মনে হতে লাগলো। পুরোপুরি দার্শনিক হবার আগেই তাই হোটেল রুমে চলে গেলাম। আমরা হোটেল বেতে চেক ইন করেছিলাম। যথারীতি তাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও ছিল, তাই আমরা সবাই মিলে সেখানে একসাথে ব্রেকফাস্টে সেরে ফেলি। ব্রেকফাস্টের আইটেম যথেষ্ট ভালো ছিল। বয়েলড এগস থেকে শুরু করে পরোটা, খিচুড়ি, ভেজিটেবলস, বুটের ডাল, মুগের ডাল, চিকেন কারি, বিফ, চিকেন ফ্রাই, লাচ্চা সেমাই, রসগোল্লা থেকে শুরু করে অরেঞ্জ এবং অ্যাপেল জুস পর্যন্ত সেখানে মজুদ ছিল। খাবারের মান যদি আমি বলি, খাবারের মান সেখানে যথেষ্ট ভালো ছিল এবং এক কথায় বলতে গেলে তা মোর দ্যান এনাফ ফর দ্য ব্রেকফাস্ট। সো আমরা এখন কলাতলির দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা সমুদ্রের সৈকতে কিছুক্ষণ সময় কাটাবো এবং এই সকালবেলার কক্সবাজার, একটু আর্লি মর্নিংয়ের কক্সবাজার আসলে অনেক অনেক বেশি স্নিগ্ধ এবং অনেক বেশি পিসফুল, কারণ
আজকে আরও শনিবার, টানা 3 দিনের ছুটির শেষ দিনে অনেকে হয়তো গতকালকে রাত্রি চলে গেছেন এবং গতকালকের তুলনায় আজকে রাস্তাঘাটও অনেকটা তুলনামূলক ফাঁকাই মনে হচ্ছে। তবে সকালবেলার কারণেও হতে পারে, হয়তো দেখা যেতে পারে কিছুক্ষণের ভিতরে ভিড়ভাড়টা হয়তো বা বাড়বে। পিছনে ডলফিন মোড়কে রেখে আমরা এখন কলাতলির দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন সকালবেলা হওয়ার কারণে ভিড় এখন জমে ওঠেনি। আর তাছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে সাগর যথেষ্ট উত্তাল আজকে। তো এই হচ্ছে কলাতলি বিচ। টানা 3 দিনের ছুটির আজকে শেষ দিনে পর্যটকরা শেষবারের মতো, যারা ছুটিতে এসেছেন আমাদের মতো, শেষবারের মতো এই সমুদ্রে ঘুরতে বের হয়েছেন। বেসিক্যালি 11টার দিকে অলমোস্ট তারা যাচ্ছে। আজকে যারা ফেরত যাবেন 11টার দিকে মোস্ট অফ দি হোটেলের রিসোর্টের চেক আউট। সো 11টা বাজার আগেই সবাই যতক্ষণ সম্ভব এই সমুদ্রের সাথে সময় কাটানোর আর কি চেষ্টা করছেন। যেহেতু অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে, তাই বেশি সময় নিয়ে আজকে আর সমুদ্র স্নান করব না। ঢেউ আর নোনা জলের সাথে কিছুক্ষণ খুনসুটি করে হোটেলে ফিরে যাব। এছাড়াও নিম্নচাপের কারণে সমুদ্র এখন উত্তাল। জোয়ারের এই উত্তাল ঢেউ থেকে সর্বোচ্চ সতর্কতা মেনে আমরা সবাই সমুদ্রের জলে গা ভেজাবো। শেষবার যখন এই কলাতলি সৈকতে এসেছিলাম, কলাতলি সৈকতের পরিবেশ অনেক সুন্দর ছিল, কিন্তু এখন মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় এর পরিবেশ অনেকটাই কোলাহলপূর্ণ আর অপরিষ্কারই মনে হলো। কলাতলি বিচে ঝাপাঝাপি করার পরে এখন হোটেলে ফিরে যাচ্ছি। চেক আউট করার সময় হয়ে গেছে। সো ওখান থেকে আমাদের রুমটা চেক আউট দিয়ে আরও একটা এক্সট্রা রুম আমরা সারাদিনের জন্য বুক করে রেখেছি, যাতে ব্যাগটা আপাতত রাখা যায় এবং ওয়াশরুম বা এগুলো ইউজ করা যায় যাতে বেশি। আর এছাড়া সারাদিন আমরা বাইরেই থাকবো। মোটামুটি সারাদিন বাইরে লাঞ্চ করব, বাইরে কোথায় কোথায় ঘোরা যায় দেখি, সেদিক দিয়ে ঘুরে আমরা বিকাল বা সন্ধ্যার দিকে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেব। ঢাকায় ব্যাগ নিয়ে স্যার চলুন আমরা ওখানে ফিরে যাই। হোটেল থেকে রেডি হয়ে চেক আউট দিয়ে বের হতে আমাদের কিছুক্ষণ সময় বেশি লেগে গিয়েছিল, তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই আমরা ইনানি বিচের দিকে চলে গিয়ে সেখানেই লাঞ্চ সেরে নেব অনেক জনপ্রিয় এক রেস্টুরেন্ট পালঙ্কিতে। পালঙ্কি রেস্তোরাঁটি মূলত শতভাগ বাঙালিয়ানা বা দেশজ খাবারের জন্য পর্যটকদের নিকট অনেক জনপ্রিয়। এদের ইন্টেরিয়ার আপনাকে মুগ্ধ করবেই। দেয়ালে দেয়ালে অনেক ভিন্টেজ ওয়াল ক্লকের অসাধারণ কিছু কালেকশনও সেখানে দেখতে পাবেন। অনেক শৌখিনতা নিয়েই মূলত এই রেস্তোরাঁটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন আছি পালঙ্কি রেস্টুরেন্টে। পালঙ্কি রেস্টুরেন্ট অনেক জনপ্রিয় একটা রেস্টুরেন্টের মধ্যে অন্যতম। এটা মূলত ইনানি থেকে আরও 10 মিনিটের সামনে আসতে হবে এবং এই রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তারা একদম শতভাগ বাঙালিয়ানা টাইপের যে খাবার আছে এটার জন্য তারা বেশ যথেষ্ট ফেমাস। যথারীতি আমরা আসন গ্রহণ করে তাদের মেনু কার্ডে চোখ বুলাই। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট মূলত তাদের মেনু কার্ডে। দেখতেই পাচ্ছেন প্রতিটা মেনুর নামকরণ করা হয়েছে সাহিত্য আর বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে। আমরা সেখান থেকেই খাবার অর্ডার করি এবং মিনিট 10-এর মধ্যেই রাজকীয় স্টাইলে আমাদের খাবার সার্ভ করা হয়। আমরা এখান থেকে একটা ভর্তার প্লেটার নিয়েছি। এখানে মূলত 1 2 3 4 5 6 7 8 পদের ভর্তা আছে। প্রত্যেকটা ভর্তা আসলে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লইট্টা মাছের ফ্রাই আর কি। এটা অনেক আমি স্পিড এখানে আছে মেথি পাতুরি। এটা খুললে হয়তো আমরা বুঝতে পারবো। তারপরে এখানে আছে হচ্ছে পাহাড়ি মোরগের একটা প্লেটার।
বেশ বড় বড় পিসের পাহাড়ি মোরগের এই আইটেমটা। আচ্ছা, তো এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পুরোপুরি ফয়েল পেপার দিয়ে আর কি মুড়িয়ে আনা হয়েছে, যাতে টেম্পারেচারটা ঠিক থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখে মনে হচ্ছে এটার মধ্যে রান্না করা হয়েছে, তবে কালার বা ঘ্রাণ মানে যথেষ্ট মনে হচ্ছে যে এটা সব থেকে বেস্ট আইটেম মনে হচ্ছে এটাই। কেমন খাবার? তো খাবার খেতে বসে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তাদের কোন খাবারটি মূলত কেমন ছিল। তো প্রথমে আমি শুরু করছি লইট্টা ফ্রাইটা দিয়ে। এখানকার একটা সিগনেচার ফুড, এটা অনেক বেশি ডিমান্ডিং। খেয়ে দেখি কেমন। সচরাচর সামুদ্রিক মাছ খাওয়ার অভিজ্ঞতা আমাদের কম, তারপরেও এই লইট্টা মাছের ফ্রাইটা যথেষ্ট ক্রিস্পি, এবং এর যে সরিষার মধ্যে যে মেরিনেশন, এটা আসলে যে কারণে একটা স্মোকি ফ্লেভার দিচ্ছে এবং খেয়ে অনেক টেস্ট পাচ্ছি আর কি। এরপর ট্রাই করছি এদের ভর্তার আইটেমগুলো। প্রথমে পেঁপে ভর্তা। অনেকদিন পরে আসলে পেঁপে ভর্তাটা মুখে লাগলো, কারণ এদের পেঁপে ভর্তায় যথেষ্ট পরিমাণ ঝাল, এবং যেটা আসলে আমার জন্য ভালো, কারণ আমি ঝাল পছন্দ করি। তো এরপরে একটু শুটকি ভর্তা খাচ্ছি। আমি নর্মালি শুটকি খাই না, কিন্তু বিশেষ করে গন্ধের জন্য। কিন্তু এই শুটকির ভিতরে তেমন একটা স্ট্রং শুটকির যে গন্ধটা থাকে, সেই গন্ধটা পাওয়া যাচ্ছে না। এছাড়া ওদের টমেটো ভর্তা, ডাল ভর্তা, সবগুলো এক কথা অসাধারণ। আমি এখন পাহাড়ি মোরগটা নিচ্ছি। রেস্টুরেন্টের ভাষায় এই পাহাড়ি মোরগ আইটেমটার নাম হচ্ছে পাহাড়ের টারজান। একটু বড়োয়ের আচারের সাথে মিশিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ফ্যান্টাস্টিক একটা মুরগির মাংস খাচ্ছি। যতটা সফট করে এটাকে রান্না করা হয়েছে এবং এর মশলার ম্যারিনেশনটাও অসাধারণ মনে হচ্ছে। আর এটা যখন বড়োয়ের আচারের সাথে একটু মিক্স করে খাওয়া হচ্ছে, তখন আসলে এটার স্বাদ চলে যাচ্ছে অন্য লেভেলে। ভেটকি মাছের পাতুরিটা টেস্ট করে দেখবো এখন। অনেকটা সরিষা বাটা ইলিশের মতোই পাতুরিটা তৈরি করা হয়েছে। অল্প একটু নিয়েছি আর কি আমি। ফ্যান্টাস্টিক। সরিষার কারণে যে স্মোকি ফ্লেভারটা পাচ্ছি, সেটা আসলে আগে যা যা খেলাম সেই টেস্টকে বিট করে ছাড়িয়ে গিয়েছে আসলে। মাছের যে নরম যে অংশটুকু, কোনো কাটা নেই, কোনো কিছু নেই, সেটাও সুবিধা। সারা রাতের যেই সরিষার যে ম্যারিনেশন, এটা মাছটা একদম পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে, যে কারণে মাছের যে নরম অংশগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটু স্মোকি ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। বাঙালির রসনার অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এই মিষ্টি। তো পেট ভরে তৃপ্তি সহ খাবার পরে আসলে যদি একটু মিষ্টি না থাকে পাতে, তাহলে সেই খাবারটা আসলে অনেকটা অসম্পূর্ণই ধরা হয়। তো আজকে একটু খেয়ে দেখি এদের টেস্টটা অ্যাকচুয়ালি কেমন। আসলে টোটালি ইমপ্রেসড এদের রসগোল্লাটা খেয়ে। একদম গরম গরম রসগোল্লা। অ্যাকচুয়ালি কি বলবো, যথেষ্ট ভালো, টু গুড, অনেক নরম। পালঙ্কের আরো একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তাদের এই বেলটি। তাদের খাবার যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই একবার বাজিয়ে আসবেন।
দুপুরের খাবার শেষে আমরা ইনানি বিচে চলে আসি। এখানেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভাত ঘুম কাটানোর চেষ্টা করি। তো ইনানিতে আমাদের এইভাবেই সময় পাসিং করছে, এভাবে সময় কাটাচ্ছি আমরা সবাই। প্রচন্ড রোদ এবং অনেক ব্রাইট ডে আজকে। এরপর সবাই একটু আনন্দ করি এবং নিজেদের মতো শেষবার সমুদ্রটাকে অনুভব করার চেষ্টা করি। আর হ্যাঁ, অবশ্যই ইনানিতে গেলে তাদের বিখ্যাত আনারকলি ফলটা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। সো আজকে ইনানি বিচে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনানি বিচ থেকে আবারও কবে দেখা হবে জানি না, তবে আল্লাহ পাক যদি চান আবারও অতি সত্বর দেখা হচ্ছে ইনানি বিচে। আসলে এখানে কক্সবাজারে যতবার আসি ততবারই যথেষ্ট ভালো লাগে এবং ভালো লাগার মতোই জায়গা। তবে আরো কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, যেহেতু আমাদেরকে আজকে ঢাকা ব্যাক করতে হবে। তো মিডনাইটের মধ্যে ঢাকা পৌঁছাতে হবে, তো সেইভাবে আসলে আজকে আমাদের রওনা দিতে হবে এখান থেকে। এই ছিল আমাদের আজকের ভ্রমণের গল্প। আবারও হয়তো একদিন উজ্জ্বল চোখে আলোকিত হৃদয় নিয়ে খালি পায়ে এসে দাঁড়াবো এই ভেজা বালিতে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।